নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃণমূল কর্মী খুনের 24 ঘন্টা পার, এখনো গ্রেফতার নন কেউ। কালিয়াচকে গুলি চালেনি, জানিয়ে দিল পুলিশ। যুধিষ্ঠির সবাই হতে পারেন না, ভরা সবাই কাকে খোঁচা উদয়নের। বাংলার বাড়ি প্রকল্পে অনুদান পেলে দিতে হবে 1000 টাকা উন্নয়ন ফি, শোরগোল মেমারিতে। এবার শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত, যাত্রীর স্বার্থে বড় ঘোষণা রেলের। কাকসায় জমি দখল করে আবাসের ঘর, অভিযোগের পরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানের। 25 কোটির মানহানি মামলার নোটিশ, হিন্দু সংহতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য বিপাকে মালব্য। নবান্নে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং এর সঙ্গে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়, কি নিয়ে আলোচনা? আই নো ভেরি ওয়েল, মেলায় গিয়ে বেজায় চটলেন নওশাদ, কেন? টিউলিপ পদত্যাগ করতে হাসিনাদের বিরুদ্ধে সরব ইউনূস, পাচার হওয়ার সব টাকা বিদেশ থেকে ফেরাবো। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মীকে খুনের পর 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে স্থানে গন্ডগোল হয়েছিল বুধবার, সেখানে স্নেফার ডগ নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। তার মধ্যে পুলিশ জানালো, মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় গুলি চলেনি, পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি গুলি চলেছে। যখন তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের ভাই আজমাল শেখের অভিযোগ, নিরাপরাধীদের আটক করছে পুলিশ, এখনো মূল অভিযুক্তদের টিকি ছুঁতে পারেনি তারা। সব মিলিয়ে কালিয়াচক কাণ্ডের রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। ওই ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত 10 জনকে আটক করেছে পুলিশ, শনাক্ত করা হয়েছে 6 জনকে। বুধবার সকাল থেকে আবার ঘটনাস্থলে গিয়েছেন তদন্তকারীরা, সঙ্গে রয়েছে স্নেফার ডগ। তার মধ্যে মালদহ জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি আজমাল বলেন, গুলি চলেছে, আমার ভাই গুলিতে জখম হয়েছে, কিন্তু পুলিশ সাধারণ মানুষকে ধরছে, অভিযুক্তেরা এখনো অধরা। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে গন্ডগোলের জখম বকুলের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক, এসআর উদ্দিনের আঘাতও গুরুতর। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের শরীরে গুলির চিহ্ন মেলেনি, কিন্তু গন্ডগোলের কারণ থেকে কিভাবে তৃণমূলের নেতা এবং কর্মীরা জখম হলেন তার পরিষ্কার জবাব মেলেনি পুলিশের তরফে। আবারও কি কোচবিহারের তৃণমূলের অন্দরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে গোষ্ঠীকন্দল? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর নাম না করে কটাক্ষ করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। কারো নাম না তুলেই উদয়নের দাবি, টিকিট না পেয়ে যারা বিজেপিকে ভোট দেয় তারা তৃণমূল কিনা ভেবে দেখতে হবে। রাজ্যের মন্ত্রী বলছেন, কিছু কিছু লম্বা নেতা রাস্তায় নেমে পড়েছেন, নারকেল গাছের মতো সুপুরি গাছের মতো দুলছেন, আর ঘরে বসে ঠিক করছেন কে প্রার্থী হবে। প্রার্থী তালিকা তারা ঠিক করছেন, 4 জনের ছবি দিয়েছেন, আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির নেই, যুধিষ্ঠির হওয়ার মতো মানসিকতা কারো নেই। বস্তুত দলের বিভিন্ন অনুষ্ঠানে সদ্য যোগ দিতে দেখা গিয়েছে প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় ও রবীন্দ্রনাথ ঘোষকে। সম্প্রতি উভয়ে একসঙ্গে হয়েছেন, কিন্তু একসময় জেলায় তাদের দ্বন্দ্ব সর্বজন বিদিত। এরপর থেকেই উস্কানিমূলক বক্তব্য এসেছে, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে দলের অফিসিয়াল লবি। কোনো রাগ ঢাক না করেই প্রকাশ্যে নাম না করে বিঁধেছেন উদয়ন গুহ থেকে শুরু করে অন্যান্যরা। টিকিট না পেয়ে যারা দলকে হারাতে ময়দানে নামে তারা প্রকৃত তৃণমূল নয় বলেও দলীয় সভা থেকে হুঙ্কার দিয়েছেন উদয়ন। বাংলার বাড়ি প্রকল্পের সরকারি অনুদান প্রাপকদের তালিকায় নাম রয়েছে এমনই ব্যক্তিদের কারো থেকে 500 টাকা, আবার কারো থেকে 1000 টাকা উন্নয়ন ফি বাবদ নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে ব্লক এবং জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানে জেলা শাসক আয়েশা রানী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। মেমারি 1 নম্বর ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সবকটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে মেমারি 1 নম্বর ব্লকের প্রায় 4500 জন সরকারি অনুদান পাচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশেরই প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে। অভিযোগ, অনুদান পেয়ে যারা বাড়ি তৈরির কাজ শুরু করছেন তাদের কাছ থেকেই ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত উন্নয়ন ফি নিচ্ছে। তার মধ্যে দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েত নাকি রীতিমতো মাইকে প্রচার করে এই উন্নয়ন ফির কথা জানিয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে মেমারিতে। সত্যিই কি এমন ঘটনা ঘটছে? দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতের সদস্য রাজীব মালিক
তিনি জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের জন্য শংসাপত্র নিতে হবে বলে পঞ্চায়েত থেকে প্রচার করা হয়েছিল। সেই শংসাপত্র নেওয়ার জন্য 1000 টাকা করে পঞ্চায়েতকে দিতে হবে বলে জানানো হয়। দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতের এমন প্রচারের কথা জানতে পেরে পদক্ষেপ করেছেন বলে জানান মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এ বিষয়ে ব্লকের বিডিওর কাছে অভিযোগ করেছেন। শুধু দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতই নয়, দুর্গাপুর, নিমোষ 2 সহ বেশিরভাগ ব্লক পঞ্চায়েতই বাংলার বাড়ি প্রাপকদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ। এতদিন হাওড়া থেকে মিলত বন্দে ভারত এক্সপ্রেস, আম জনতার জন্য সুখবর। এবার শিয়ালদহ থেকেও চলবে এই ট্রেন। আপাতত প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ চলছে বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে 3 মাসের মধ্যেই শিয়ালদহ থেকেই পেতে পারেন এই সেমি হাই স্পিড ট্রেন। রেল সূত্রে খবর, কলকাতায় টার্মিনাল লাগোয়া কাশীপুরে আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে। তার জন্য খরচ হবে প্রায় 250 কোটি টাকা। ট্র্যাকের কাজও হবে। কাজ শেষ হলে শিয়ালদহ থেকে বন্দে ভারত ছুটবে। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা। অর্থাৎ শুধু সময়ের অপেক্ষা। উল্লেখ্য, রেলের তরফে সারা দেশে বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েক বছর আগে। তালিকায় স্বাভাবিকভাবেই ছিল বাংলাও। এ রাজ্যে প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই মুহূর্তে রাজ্যে মোট 9টি রুটে চলে এই সেমি হাই স্পিড ট্রেন। হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি, হাওড়া পাটনা, নিউ জলপাইগুড়ি পাটনা এবং হাওড়া রাঁচি, হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া ও হাওড়া রৌডকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। বাংলা আবাস যোজনার জমি নিয়ে বিতর্ক দুর্গাপুরের কাকসায়। অন্যের ফাঁকা জমি দখল করে বাড়ি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। শুধু জমি দখল নয়, বাড়ির পাশে থাকা পুকুরও আবর্জনা ও ইটের রাবিশ ফেলে প্রায় বুঝিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ মালিকের। অভিযোগ পাওয়ার পর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মেঘনা গোস্বামী তার বাড়ির সংলগ্ন ফাঁকা জমি দখল করে অন্যের সরকারি বাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তার বাড়ির পাশে থাকা পুকুরও বুঝিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। লিখিত আকারে সে কথা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে জানিয়েছেন মেঘনা দেবী। তিনি বলেন, আমাদের জমি দখল করে বাংলা আবাস যোজনার ঘর তৈরির চেষ্টা হচ্ছে, পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, দয়া করে আমাদের জমি ও পুকুর বাঁচান। মেঘনা দেবীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি। তিনি বলেন, বাংলা আবাস যোজনার বাড়ি পেতে হলে উপভোক্তার নিজস্ব জমি থাকতে হবে, এটাই নিয়ম। সেক্ষেত্রে মেঘনা দেবীদের নামে থাকা জমির উপর কিভাবে অন্যদের বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে। তার অভিযোগগুলি সমস্তই খতিয়ে দেখা হবে। তবে পুকুরে রাবিশ পেলে তা বোঝানোর অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন তিনি। ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অপরের জমি দখল করে বাড়ি তৈরির ঘটনাটিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিজেপি। জেলা সহ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, নিশ্চিত টাকার বিনিময়ে কোন তৃণমূল নেতা এই অপকর্মটি করেছেন। এই সরকারি প্রকল্পে ওখানে যার বাড়ি তৈরি হচ্ছে তাকে জেরা করলেই সত্য জানা যাবে। এদিকে অভিযোগ শুনে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যে কোনো অভিযোগ পেলেই আমি নিজের উদ্যোগে সেই সব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করি। এক্ষেত্রেও তার অন্যথা হবে না। দুপক্ষের মধ্যে ঠুকঠাক লেগেই ছিল লোকসভা ভোটের পর। এবার সমাজ মাধ্যমে মানহানিকর মন্তব্যের জন্য বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্যর কাছে 25 কোটি টাকা দাবি করে আইনি নোটিশ ধরালো গেরুয়াপন্থী সংগঠন হিন্দু সংহতি। একই সঙ্গে অবমাননাকর ওই পোস্ট করার জন্য মালব্যকে প্রকাশ্যে শর্তহীন ক্ষমা প্রার্থনার দাবিও করা হয়েছে আইনি নোটিশে। নোটিশের কপি পাঠানো হয়েছে জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার ও কলকাতা পুলিশকে। ঘটনার সূত্রপাত গত বছরের জুন মাসে ফেসবুকে হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিং এর একটি পোস্ট নিয়ে। লোকসভা ভোটে বিজেপির আসন কমার পর কৈলাস বিজয়বর্গীয় সহ বাংলার দায়িত্বে থাকা সর্বভারতীয় নেতাদের বিরুদ্ধে কামিনী কাঞ্চন যোগের অভিযোগ এনে আলোড়ন তৈরি করেছিলেন তথাগত রায়ের মতো প্রবীণ বিজেপি নেতাদের একাংশ। তারই প্রেক্ষিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অমিত মালব্যর নাম করে হানি ট্র্যাপ সংক্রান্ত একটি পোস্ট করেন শান্তনুবাবু। এরপরই শান্তনু সিং এর বিরুদ্ধে দিল্লিতে মামলা করেন মালব্য, যা নিয়ে দিল্লি হাইকোর্টে পাল্টা আবেদন জানান শান্তনুবাবু। সেই মামলা এখনো চলছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, গতকাল হিন্দু সংহতির তরফ থেকে মালব্যকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, আমার মক্কেল হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিং এর ব্যক্তিগত ফেসবুক পোস্টের প্রত্যুত্তর দিতে গিয়ে আপনি গত 12 ও 13 জুন টুইটারে দুটি পোস্ট করেছিলেন।
যেগুলি আমার মক্কেল হিন্দু সংহতির পক্ষে অবমাননাকর ও মানহানিকর। শান্তনু সিং যে পোস্ট করেছিলেন তা তার ব্যক্তিগত বক্তব্য, যার সঙ্গে হিন্দু সংহতির কোনো সম্পর্ক নেই। হিন্দু সংহতির বক্তব্য, ব্যক্তি শান্তনু সিংহের সঙ্গে বিরোধে হিন্দু সংহতির নাম টেনে মালব্য সংগঠনের মানহানি করেছেন, সেজন্য তাকে প্রকাশ্যে শর্তহীন ক্ষমা চাইতে হবে এবং 25 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং এর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন চামলিং। সৌজন্য সাক্ষাৎ হলেও এই বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 1994 থেকে 2019 সাল পর্যন্ত টানা 25 বছর সিকিমের মুখ্যমন্ত্রী থেকে নজির গড়েছেন চামলিং। এদিন তাদের সাক্ষাৎ ছিল রাজনৈতিক ও সৌজন্যমূলক। মমতাকে সিকিম সফর করার জন্য চামলিং আমন্ত্রণ জানিয়েছেন। দুই রাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানো ও একসঙ্গে কাজ করার উপরও তিনি গুরুত্ব দেন। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী ফেসবুকে উল্লেখ করেছেন, এটা রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ, অর্থাৎ এদিনের বৈঠকের রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে, সেটা উড়িয়ে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব এখনো পবন চামলিং এর দখলে। পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন 24 বছর 165 দিন। আসলে একটা সময় পবন চামলিং এবং সিকিম সমার্থক ছিল, কিন্তু 2024 বিধানসভায় সিকিমে কার্যত ভরাডুবি হয় চামলিং এর দল সিকিম ডেমোক্রেটিক মোর্চার। এই মুহূর্তে তার দল কার্যত নিশ্চিহ্ন। বস্তুত বিজেপির সাজিয়ে দেওয়া ছকে চামলিংকে ধরাশায়ী করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রেম সিং তামাং। সেদিক থেকে দেখতে গেলে মমতা এবং চামলিং এর রাজনৈতিক শত্রু একই, বিজেপি। সেই সূত্রে আগামী দিনে উত্তর পূর্ব ভারতের নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটাই এখন দেখার। কবরস্থানের জমিতে মেলার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে তৃণমূলের স্লোগানের মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন বিধায়ক। গতকাল বিকালে হরিপালের অঙ্কপাড়ায় কবরস্থানের জমির উপর মেলা করার অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণ পরিদর্শন করার সময় নওশাদের সামনে মন্ত্রী বেচারাম মান্নার নাম করে স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। তাকে বলতে শোনা যায়, এখানে আমি রাজনীতি করতে আসিনি, আই নো ভেরি ওয়েল, ভালো করে জানি আমি কি কিছু বলেছি, তারপরও কেন পার্টি স্লোগান দিচ্ছে। নওশাদের দাবি, এলাকার পরিস্থিতি জটিল করার জন্য রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, কবরস্থানের উপর মেলা করার অভিযোগ পেয়ে পরিস্থিতি পরিদর্শন করতে আসি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সন্দীপ রায় বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে এখানে মেলা হয়, মেলা বন্ধ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে, এখানে কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি। সমালোচনার মধ্যে হঠাৎই যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ এক্সে এক পোস্টে তার পদত্যাগের ঘোষণা করেছেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যেখানে তার কাজ ছিল দেশটির আর্থিক খাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। টিউলিপ পদত্যাগ করতেই হাসিনাদের বিরুদ্ধে সরব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, বাংলাদেশে চুরি হওয়া অর্থ, বিশেষ করে যারা পূর্ববর্তী সরকারের সঙ্গে যুক্ত, তাদের সম্পদ ভালোভাবে তদন্ত করা উচিত। যদি প্রমাণ হয় যে তারা এসব অর্থ থেকে লাভ পেয়েছে, তবে ওই সম্পদ বাংলাদেশে ফেরত আনা হবে। প্রভাবশালী সংবাদপত্র দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, টিউলিপ সিদ্দিকের লন্ডনে থাকা সম্পত্তির বিষয়ে তদন্ত করা প্রয়োজন। যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন, তবে তাকে দেশে ফিরিয়ে আনা উচিত। টিউলিপ সিদ্দিক হয়তো বুঝতে পারেননি যে তার লন্ডনে থাকা অর্থ এবং সম্পত্তির উৎস কি, তবে এখন তিনি জানেন। ফলে বাংলাদেশের জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে কাজ করছে, তারা বাংলাদেশে চুরি হওয়া অর্থ উদ্ধার করবে। তিনি এও বলেছেন, আমরা আশা করি যুক্তরাজ্য সহ সব বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের ন্যায় বিচারের জন্য আমাদের পাশে দাঁড়াবে। দুর্নীতি সবারই ক্ষতি করে। রূপপুর পারমাণবিক প্রকল্পে $5 বিলিয়ন চুরি তদন্ত করে দুর্নীতির বড় আকার সামনে আসছে। এমন প্রকল্পগুলোর কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি থমকে গিয়েছে। চুরি হওয়া এই অর্থ বাংলাদেশের জনগণের। আমরা আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করব যাতে সঠিক বিচার পাওয়া যায়।
প্রকাশ্য রাস্তায় প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে চোর চোর স্লোগান। কাঁথিতে প্রকাশ্য রাস্তায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা অখিল গিরিকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়াকে ঘিরে জোর শোরগোল। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোদ অখিল গিরির প্রতিক্রিয়াতেই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। বিজেপি বা বিরোধী কোনো দল নয়, এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবারের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এলো। সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা উত্তম বারিকের বিরুদ্ধে তোপ দেগেছেন অখিল। তার দাবি, উত্তম বারিকের অনুগামীরাই তাকে হো করতে চোর চোর স্লোগান দিয়েছে। এদিনের এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল। গোটা বিষয়টি তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়েছেন বলেও খবর। এই ঘটনার পিছনে দলেরই একাংশ রয়েছে বলে অখিল গিরির সঙ্গে সহমত পোষণ করেছেন তার ছেলে এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও। ক্ষুব্ধ অখিল বলেন, জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি উত্তম বারিক এবং তৃণমূল জেলা সভাপতি পীযূষ পান্ডার উস্কানিতেই অমানুষের মতো কাজ করা হয়েছে, দল বিরোধী কাজ করা হচ্ছে। মঙ্গলবার খুন হন তৃণমূল কর্মী, ভরা রাস্তায় তাকে গুলি করা হয়। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে আজলা ইট দিয়ে মাথায় ক্রমাগত মারা হয়। এই ঘটনায় এবার মুখ খুললেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। তার বক্তব্য, দলের গোষ্ঠী কোন্দল বেড়েই চলেছে মালদায়, তার ফলেই ঘটেছে এই ঘটনা। এর পিছনে কে রয়েছে সে কথাও বলে দিলেন তিনি। শুধু তাই নয়, একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এ রাজ্যের পুলিশের উপরও। বস্তুত এর আগে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধায়কও সেই একই কথা বললেন। এদিন আব্দুল গনি বলেন, ওখানে একটা গোষ্ঠী রয়েছে, ওখানে পঞ্চায়েত সমিতির নেতা মারা গিয়েছেন, ব্লক প্রেসিডেন্ট সারিউল শেখ মাস্টারি করেছেন, সারিউল তৃণমূল ওই এইসব করাচ্ছে। একই সঙ্গে বকুল অঞ্চলের নেতা খুব ইনফ্লুয়েন্স, জাকিরের সঙ্গে ওর সমস্যা ছিল, আসল মাথা সারিউল শেখই। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।